আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা, এর প্রতিকার এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলে থাকি। এই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো গ্রীষ্মকালীন রোগ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার নিশাত শারমিন আখি। উনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ডাক্তার আখি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই, এই যে আমরা আজকে আলোচনার বিষয় যেটা গ্রীষ্মকালীন রোগ, গ্রীষ্মকালীন রোগগুলো আসলে কী, বা এটা বলতে আমরা কোন কোন রোগগুলোকে আসলে বুঝে থাকি? গ্রীষ্মকালীন রোগ বলতে ভাইয়া গ্রীষ্মকাল মানে প্রচণ্ড গরম। গ্রীষ্মকালীন রোগ বলতে ভাইয়া মানে গরমকালে প্রচণ্ড গরমে যে রোগগুলোর প্রাদুর্ভাব বেড়ে যায় সেগুলোকেই আমরা বুঝি। যেমন এটা বিভিন্ন রকম রোগ হতে পারে, পানিবাহিত রোগ হতে পারে, খাবার থেকে যে রোগগুলো হয় সেগুলো থেকে হতে পারে, কিছু স্কিন ডিজিজ আছে সেগুলো থেকে হতে পারে, বা কোনো স্পেসিফিক কারণে না, কিছু ভালনারেবল গ্রুপ আছে, যেমন এইজড বয়স্ক মানুষ আছে, ছোট বাচ্চা আছে, গর্ভবতী মহিলা আছে, এদের কিছু সমস্যা হয়। যেমন পানিবাহিত রোগ বলতে আমরা ডায়রিয়া বলতে পারি, কলেরা বলতে পারি, টাইফয়েড আছে, এ ধরনের রোগ আছে। হিট স্ট্রোক নামে একটা রোগ আছে, মানে সমস্যা হয়, এটা স্পেসিফিক্যালি গরমেই হয়। বাংলাদেশে আগে এত হতো না, বাট রিসেন্ট এটা খুব বেড়ে গেছে। শুরুতে আমরা জানতে চাই ডায়রিয়াটা কি, আসলে কতবার পাতলা পায়খানা হলে এটাকে আমরা আসলে ডায়রিয়া বলবো? দিনে 3 বারের বেশি যদি স্টুল পাস হয়, মানে পায়খানা হয়, এবং পায়খানাটা যদি নরম হয়, পানির মতো পাতলা হয়, সেটাকেই আমরা ডায়রিয়া বলে থাকি ইউজুয়ালি। এছাড়া যদি এটার সাথে বমি থাকতে পারে, পেট ব্যথা থাকতে পারে, অ্যাসোসিয়েটেড আরও অনেক সমস্যা থাকতে পারে, জ্বরও হয় অনেকের, এইটা হলে আমরা ডায়রিয়া হওয়ার মূল কারণগুলো আসলে কি কি এই সময়টাতে? বেসিক্যালি এটা ভাইরাসের কারণে হতে পারে, রোটা ভাইরাস দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে হয়। এছাড়া এটা পানির জন্য হতে পারে, হাইজিন মেনটেন না করার জন্য হতে পারে। পানিবাহিত যে হাইজিন মেনটেন বলতে আমরা খাবার আগে হাত না ধুলে হতে পারে, টয়লেট মানে পায়খানা করার পরে যদি হাত ঠিক মতো পরিষ্কার না করে সেক্ষেত্রে হতে পারে। এছাড়া পানির উৎস থেকেও তো হতে পারে, ধরেন পানিবাহিত রোগ যেহেতু, এটা পানিটা খুব ইম্পর্টেন্ট। গরমের দিনে প্রচুর পানি খেতে হয় আমাদের, এটা হচ্ছে খুব নর্মাল কথা যে প্রচুর পরিমাণ পানি খেতে হয়। এটা যারা ঘরে থাকে তাদের তো খাইতেই হয়, যারা বাইরে যায়, বাইরে কাজ করে, তাদেরকেও খেতে হয়। এখানে বাইরে দেখা যায় বিভিন্ন স্ট্রিট ফুড আছে, রাস্তার পাশে বিভিন্ন যে শরবতের দোকান খুলে বসে। বাংলাদেশে কিন্তু মানে সারা বাংলাদেশে, অল ওভার বাংলাদেশ এটা দেখা যায়। এই পানিগুলো কোত্থেকে আসে? এই পানিগুলো কিন্তু যারা আনে এরা খুব বেশি হাইজিন মেনটেন করে আনে, আমার মনে হয় না, আই ডোন্ট থিঙ্ক সো। তারপরেও এটা যদি আমরা বোতলের পানিটা খাই বাইরে বের হয়ে, সেক্ষেত্রে এটা অনেকটা সেফ আমরা মনে করি। ডিপ টিউবওয়েলে গ্রামে যদি হয়, ডিপ টিউবওয়েলের পানি, বা আমরা ট্যাপের যে আমাদের যে কলের যে পানিটা সাপ্লাই আসে, এটা আমাদেরকে ফুটিয়ে খাওয়াটা আসলে, বা ঘরে যখন আমরা খাই তখন আমরা ফুটিয়ে ফিল্টার করে বিভিন্ন রকমের প্রসেস আছে যেটা দিয়ে আমরা পানিটা বিশুদ্ধকরণ করতে পারি। মানে এটা একটা অনেক বড় ব্যাপার যে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া, এটা অনেকভাবে করা যায়। আবার অনেকে দেখা যায় যে ইলেকট্রিক যে ইয়াগুলো আছে, আপনার ফিল্টারগুলো আছে, যে সরাসরি লাইন থেকে আসতেছে, ওখান থেকেই বয়েল হয়ে বের হয়ে আসতেছে। আবার বিভিন্ন জন ওয়াটার বয়েল করে খায়, এখানে আবার গ্যাসের ব্যাপার আছে অনেক। কেউ আবার সরাসরি ফিল্টারে দিয়ে খাচ্ছে, কেউ ফিটকিরি দিয়ে, গ্রামের বেশিরভাগ হয় ফিটকিরি দিয়ে খাচ্ছে। গ্রামে যেটা হয় যে পুকুর, নদী, নালা এসব থেকে পানি শুধু খাওয়ার পানি না, পানি যে আমরা পানিটা ব্যবহার করি বিভিন্ন রান্নার কাজে, হাঁড়ি পাতিল ধোয়ার কাজে, বা গৃহস্থালী কাজ আমরা যেটাকে বলি, এই পানিটাও বিশুদ্ধ হইতে হবে। এই পানিটা বিশুদ্ধ না হয়, শুধু খাওয়ার পানির দিকে যদি আমরা ফোকাস করি যে কোন পানিটা আমরা খাবো, যে পানিটা আমরা খাচ্ছি এই পানিটা বিশুদ্ধ থাকতেছে, বাট যে পানিটা আমরা ইউজ করতেছি গৃহস্থালী কাজকর্মে, যেটা আমরা ইউজ করতেছি সেটা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু ডায়রিয়ার একটা হতে পারে এই পানি থেকে। এই যে ডায়রিয়া এবং কলেরা, এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটুকু কি? এটা ইন্টারমিটেন্ট হবে, মানে টয়লেটে দিনে হয়তো 3 বারের বেশি 4 বার 5 বার 6 বার হবে। বাট কলেরা যে বলতে আমরা যেটাকে বুঝি, এটা হচ্ছে নন স্টপ ওয়াটারি ডিসচার্জ হবে পার রেক্টাল, মানে পায়খানার রাস্তা দিয়ে কন্টিনিউয়াস পানির মতো আসতে থাকবে। এবং পানিটা হবে কীরকম, ভাতের চাল ধুইলে একটা পানি বের হয় না ময়লা, ওরকম একটা পানি আসবে, এবং সাথে বমি থাকবে, বমিটাও একই রকম হবে।
এক্ষেত্রে কলেরায় পেট ব্যথা করবে না, কিন্তু পেটটা নরম থাকবে। এবং এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস, কলেরা যেটা বললেন যে ভিব্রিও কলেরি দিয়ে যেটা হয়, আমাদের যে ডায়রিয়া তো হয় রোটা ভাইরাস দিয়ে, আর এটা হয় ভিব্রিও কলেরি দিয়ে। এটা খুব ডিপ কথা, এটা এখানে বলার দরকার নেই, নর্মাল কথাবার্তা যেটা যে মানুষজন যেটা বুঝবে, সাধারণ মানুষ, যে কলেরা যখন হবে তখন 3 থেকে 6 ঘন্টার মধ্যে যারা হবে স্পেশালি বাচ্চা, মানে ছোট শিশু রোগীরা, ওরা 3 থেকে 6 ঘন্টার মধ্যে ডিহাইড্রেটেড হয়ে মারা পর্যন্ত, পানি শূন্যতার জন্য মারা যেতে পারে। এটা একটা খুব সিরিয়াস কন্ডিশন হয়ে যায়। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে গার্জিয়ান যারা আছে, মা বাবা যারা আছে, এদের এটা খেয়াল রাখতে হবে। এই যে ডায়রিয়া নিয়ে তো আমরা কথা বলছিলাম, ডায়রিয়া হলে সবার আগে আসলে করণীয়টা কি, বাবা মায়ের করণীয়টা কি? বাবা মায়ের করণীয় বলতে প্রথম খেয়াল রাখতে হবে যে ঘরের কোথাও হাইজিনে ব্রেকডাউন হচ্ছে কিনা। দ্বিতীয়ত বাচ্চাকে ওআরএস স্যালাইন দিতে হবে, ওর স্যালাইন, ডাবের পানি, মানে ঘরোয়া যে সব খাবার, আমাদের বড়রা যারা ছিলেন ঘরোয়া কিছু ব্যাপার কিন্তু থাকেই, যে ডাক্তারি চিকিৎসা সেটা একটা ব্যাপার, বাট ঘরে একটা যত্নের ব্যাপার আছে, পথ্যের ব্যাপার আছে। মানে ঘরের পানির উৎস ঠিক করতে হবে, যে পানি হাইজিন চেইনটা ব্রেক হচ্ছে কিনা কোথাও, এটা দেখতে হবে। প্রথম কথা হচ্ছে হাইজিন চেইনটা ব্রেক হচ্ছে কিনা, সেটা পানিতে হোক, সেটা আমাদের রান্নাবান্নার ওইদিকে হোক, বা বাচ্চারা সারা ঘরে খেলাধুলা করে ঘরটা ক্লিন থাকতেছে কিনা, বা কোনো দিকে ঘরের হাইজিন চেইন ব্রেক হয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং বাচ্চাকে প্রত্যেকবার পাতলা পায়খানার পরে ওর স্যালাইন দিতে হবে, ওর স্যালাইন বা ডাবের পানি, রাইস স্যালাইন আছে বিভিন্ন ধরনের। এরপরেও যদি ঠিক না হয় তাহলে ডাক্তারের পর। আসলে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা আছে কিনা? না, অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নাই, বরঞ্চ এটা আরও একটা ব্যাড ইফেক্ট ফেলে, একটা খারাপ হয় কীরকম, যে অ্যান্টিবায়োটিকগুলা শরীরে যেমন খারাপ ব্যাকটেরিয়া থেকে ভালো ব্যাকটেরিয়াও থাকে আমাদের গাটে। তো অ্যান্টিবায়োটিকগুলো গিয়ে করে কি, খারাপ ব্যাকটেরিয়াকে, এটা তো আর ব্যাকটেরিয়া পায় না, এটা তো ভাইরাস জনিত। ওরা যেটা করে যে গাটের ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, তখন এটা আরও খারাপ হয়ে যায়। বুঝতে পেরেছি। আমরা দেখা যায় বাংলাদেশের মানুষজন যখন ডায়রিয়ায় আক্রান্ত হয়, কিছু চিন্তা না করে প্রথমে মেট্রোনিডাজোল গ্রুপ বা ফ্লাজিল বা অ্যামোডিস খেয়ে থাকে। আসলে এটা খাওয়া কতটুকু ঠিক, বা কখন আসলে এটা খাওয়া যেতে পারে যদি খেতেই হয়? এটা ভাই আসলে মেডিসিন ডক্টররা ভালো বলতে পারবেন। তারপরে আমার জ্ঞানে যতটুকু বলে, একদম এর আগেই যেটা বললাম যে এটা ভাইরাল ডিজিজ, তো ভাইরাল ডিজিজে মেট্রোনিডাজোলের ওই ধরনের কোনো রোলই নাই। যদি পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, যদি এটা কলেরার স্টেজে চলে যায়, যদি ওই ধরনের কোনো সাইন সিমটম দেখা দেয়, দেন আমরা এটা দিব। বাট প্রাইমারিলি মেট্রোনিডাজোলের ওই ধরনের কোনো রোল আছে বলে আমার জানা। জাস্ট আমাদের পানি শূন্যতা যেটা হচ্ছে ওটা আমরা কারেক্ট করব। সিম্পটোমেটিক্যাল যে ধরনের সমস্যা দেখা দিচ্ছে ওই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এতক্ষণ তো ডায়রিয়া নিয়ে বললাম, আপনি আরেকটি শব্দ আমাদেরকে বলেছেন যেটা আমরা প্রায় এখন শুনে থাকি, হিট স্ট্রোক জিনিসটা কি আসলে? যখন মানুষের শরীরের টেম্পারেচার খুব বেড়ে যায়, 104 ডিগ্রি সেলসিয়াসের উপরে বা 14 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়, 40 ডিগ্রির উপরে চলে যায়, তখনই ওটাকে আমরা হিট স্ট্রোক বলে থাকি। হিট স্ট্রোকে আক্রান্ত যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন, ওনার সাধারণত কি ধরনের লক্ষণ দেখা দেয়? এটা বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। হিট স্ট্রোকে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। এখানে এমন হবে যে শরীর ঘামাবে না, শরীর ঘামবে না। হিট স্ট্রোকের পর্যায়ে চলে গেলে এমন হয় যে রোগী আর ঘামায় না, শরীরে বডি ওই স্টেজ থেকে হয়ে যায়, কলাপস করে ফেলে। তো ঘামায় না, কিন্তু গায়ে হাত দিলে মনে হবে গায়ে আগুন লেগে আছে, এত গরম হয়ে থাকে। তারপরে প্রচণ্ড পেশেন্ট উল্টাপাল্টা কথা বলবে, বাংলায় বলতে গেলে, এটা মেডিকেল টার্ম আছে কিছু, বাট বাংলা বলতে গেলে উনি আশেপাশের সাথে কোরিলেট করতে পারবে না, উল্টাপাল্টা কথাবার্তা বলবে, অনেক সময় অজ্ঞান হয়ে যায় পেশেন্ট। হিট স্ট্রোক এবং হিট এক্সজর্শন, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? হিট এক্সজর্শন হচ্ছে হিট স্ট্রোকের প্রিভিয়াস স্টেজ। বুঝতে পেরেছি। কিছু কন্ডিশনের ভিতর দিয়ে যেতেই লাস্টে হিট স্ট্রোকে যায়। হিট স্ট্রোক একদম লাস্ট স্টেজ। তো হিট এক্সজর্শন কখন হবে? পেশেন্ট যখন প্রচণ্ড ডিহাইড্রেটেড থাকবে, পেশেন্টের বডি টেম্পারেচার বেড়ে যাবে, বাট পেশেন্ট আনকনশাস হবে না, পেশেন্ট কনশাস থাকবে। পেশেন্ট বলতে পারবে যে আমার খারাপ লাগছে, আমার তার শরীরে ঘাম থাকবে, তখনও ঘাম থাকবে, বাট হিট স্ট্রোকে চলে গেলে তখন আর ঘামাবে না, বাট শরীর প্রচণ্ড গরম থাকবে এবং পেশেন্ট অজ্ঞান হয়ে যাবে, ইউজুয়ালি যেটা হয় কলাপস করবে। হ্যাঁ, এটা হয়। এই যে হিট স্ট্রোকে যেসব ব্যক্তি আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে আসলে কাদের ঝুঁকিটা বেশি? আসলে কোন ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি থাকছে?
হিট স্ট্রোকে অ্যাকচুয়ালি সবাই আক্রান্ত হতে পারে, বাট যারা বাইরে কাজ করে বেসিক্যালি বাংলাদেশে তো ডেইলি ওয়ার্কারদের কথা ডেলিভার বলছেন। আছে, হ্যাঁ হ্যাঁ, কৃষক আছে, শ্রমিক আছে, রিক্সা চালক আছে, এই ধরনের যারা বাইরে সারাদিন কাজ করে বেশি বেশি রোদে দাঁড়ায়, তারা বেশি হইতে পারে। এছাড়া বাচ্চা বা বয়স্ক যারা আছেন তারাও হইতে পারে। 11টা থেকে 4টা পর্যন্ত আমরা বলবো, দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাইরে বেশি বের না হইতে, বা বাইরে বের হইলেও এই সময় আমরা বলি সাথে সবসময় একটা ছাতা রাখার চেষ্টা করতে, 1 বোতল পানি ঘরের থেকে ফুটানো বিশুদ্ধ 1 বোতল পানি সবসময় আমাদের সাথে ক্যারি করার জন্য, যেন যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা পাই সেটা খেতে পারি। গরমের দিনে তো হিট স্ট্রোক প্রিভেন্ট করার জন্য তো আমরা বলি সবচেয়ে বেশি যেটা হয় পানি খেতে হবে, ডিহাইড্রেটেড হওয়া যাবে না, বডিকে হাইড্রেট রাখতে হবে, এটা হচ্ছে মেইন। ধরেন একটা রোগী হিট স্ট্রোকে আক্রান্ত হলো, আপনাদের কাছে আসলো বা হাসপাতালে গেল, ওই মুহূর্তে করণীয়টা কি? হাসপাতালে আসার আগে ভাইয়া যেটা হয় যে যার সামনে কলাপস করলো করলো, পেশেন্টটা, যাদের হ্যাঁ। সামনে কলাপস করলো, হ্যাঁ। হসপিটালে নিতেও তো কিছু টাইম লাগে। লাগে। যাদের সামনে কলাপস করলো তাদের ফার্স্টে করণীয় কিছু কাজ আছে, যেমন যে কলাপস করছে তার শরীরে যে কাপড় চোপড়গুলো আছে এগুলো একটু ঢিলে করে দেওয়া, একটু তাকে আলো বাতাস যাতে- আলো বাতাস হয়, মানে এয়ার সার্কুলেশন ভালো এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, পারলে খুব ঠান্ডা এয়ার কন্ডিশন জায়গায় নিয়ে যাওয়া, তারপর শরীর ঠান্ডা করে দেওয়া। যদি কনসাস হয়, পেশেন্ট যদি জ্ঞান থাকে, তাহলে তাকে সাথে সাথে পানি খাওয়া দিতে হবে বা ওরসালাইনটা খাওয়ানো যেতে পারে। আর যদি জ্ঞান না থাকে তাহলে ওরসালাইন বা কোনো ধরনের পানি খাওয়ানোর চেষ্টা করা যাবে না, সেক্ষেত্রে হয়ে যেতে পারে আপনার পানিটা। এই যে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর আপনি যে বললেন যে টেম্পারেচার অনেক বেড়ে যেতে পারে, এক্ষেত্রে কি প্যারাসিটামলের কি কোনো ধরনের রোল না না আছে? না, এখানে প্যারাসিটামল, অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা এই জাতীয় কোনো ড্রাগের কোনো রোল নেই, বরঞ্চ এটা আরও ক্ষতি করতে পারে। এখানে বেসিক্যালি যেটা করতে হবে যে রোগীকে ঠান্ডা জায়গায় নিয়ে যেতে হবে, রোগীর বডি ঠান্ডা করতে হবে, আইভি ফ্লুইড দেওয়া যেতে পারে, এটা খুবই উপকারী। পানি শূন্যতাটা হ্যাঁ হ্যাঁ, ওনার ডিহাইড্রেশন কারেকশন করতে হবে। কারেক্ট করতে হবে। ধরেন এই ধরনের রোগীগুলা হাসপাতালে গেল, ওনাদের তো ধরেন এই প্রসেসগুলো চলছে, ধরেন এয়ার সার্কুলেশনটা ঠিক রাখলাম, ফ্লুইড দেওয়া হলো, এছাড়াও এই প্রসেসগুলো চলতে চলতে কি কোনো ধরনের ইনভেস্টিগেশন করা যায় বা কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে। এটা যখন বডি খুব বেশি ডিহাইড্রেটেড হয়ে যায় তখন সবার প্রথমে শরীরের যে অর্গানটা ইফেক্টেড হয় সেটা হচ্ছে কিডনি। কিডনি। তাহলে আমরা রেনাল ফাংশনের কিছু টেস্ট করে দেখতে পারি। এছাড়া বডি ডিহাইড্রেটেড হলে এটা ঘামের সাথে সাথে আমি এটা আগেই বলছি যে হিট এক্সজর্শন থেকেই হিট স্ট্রোক। হিট এক্সজর্শন কখন হয়? যে প্রচণ্ড ঘামছে, ঘামতে ঘামতে একটা সময় তার ঘামার ক্যাপাসিটি নাই, শরীরে ওইটা আর নাই। তাহলে মানে ঘামের সাথে কিন্তু শুধু পানি বের হয় না, পানির সাথে কি বের হয়? ইলেকট্রোলাইট, মানে লবণ, বাংলায় বললে লবণ বের হয়। তো আমরা সিরাম ইলেকট্রোলাইট করে দেখতে পারি। এই জাতীয় আরও কিছু ইনভেস্টিগেশন, রুটিন কিছু চেক আপ, মানে স্পেসিফিক না, কিন্তু কিডনিটা একটু দেখতে হবে যে রেনাল ফাংশন টেস্টগুলো ঠিক আছে কিনা, ক্রিয়েটিনিন ঠিক আছে কিনা, আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কিনা। ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে যেহেতু পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হয়ে যায়, হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এটা আমার চেয়ে মেডিসিন স্পেশালিস্ট স্যার বা ম্যাডাম যারা আছেন তারা ভালো বলতে পারবেন, বাট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটা আমরা কারেকশন করে দিতে পারি। হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের আসলে কি কি করা যাবে না? এমন কোনো জায়গায় নেওয়া যাবে না যেখানে এয়ার সার্কুলেশন অত নাই, মানে গরম বন্ধ জায়গায় নেওয়া যাবে না। প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া যাবে যেটা না। আমরা আগেই বললাম। ডিহাইড্রেটেড থাকলে সাথে সাথে রোগী যদি জ্ঞান থাকে তাহলে খুব বেশি করে ওআরএস এগুলো খাওয়াতে হবে, এবং এরপরে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে নিয়ে যেতে হবে। আনকনশাস থাকলে খুব সম্ভবত অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে হিট স্ট্রোকের রোগী পড়ে আছে আনকনশাস অবস্থায়, অনেক সময় দেখা যায় যে মুখে অন্যরা ট্রাই করছে, মুখে পানি দেওয়াই যাবে না যদি রোগী আনকনশাস হয়ে যাবে। বুঝতে পেরেছি, মানে পানিটা অ্যাসপিরেশন হয়ে যাওয়ার চান্স থাকে, তখন এটা খুব হয়ে যায়। এই গ্রীষ্মকালে এই হিট স্ট্রোকটা প্রতিরোধ করার জন্য আসলে আমাদের কতটুকু পানি খাওয়াটা উচিত? অ্যাকচুয়ালি মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক যে সেন্সিবল বা ইনসেন্সিবল লস আমরা যেটাকে বলি, যে আমাদের জ্ঞানে বা অজ্ঞাত সারে যে পরিমাণ পানি লস হয়, সেই হিসেবে 2.5 থেকে 3 লিটার পানি আমরা বলি যে যদি প্রস্রাবে ইউরিন আউটপুট, প্রস্রাবের ঠিক থাকে বা ঘামটা ঠিকঠাক হয়, তাহলে 2.5 থেকে 3 লিটার পানি স্বাভাবিকভাবে খেলেই হয়।
তাহলে আসলে হিট স্ট্রোকে আমাদের সচেতন হওয়াটা আসলে খুব বেশি জরুরি। জনসচেতনতাটা খুব বেশি জরুরি। এই যে আপনি আরেকটি কথা বলছেন যে গর্ভবতী মহিলাদের এই সময়টাতে বিভিন্ন ধরনের সমস্যা আক্রান্ত হয়, কি কি ধরনের সমস্যা নিয়ে আসলে ওনারা আপনাদের কাছে আসেন? প্রেগনেন্ট মহিলা বা গর্ভবতী মহিলা এরা তো আসলে একটা ভালনারেবল গ্রুপ। এরা এমনিতে বিভিন্ন সমস্যায় জর্জরিত। এটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্যাথোলজি। এরা কোনো রোগও না, বলতেও পারবো না প্রেগনেন্সি একটা রোগ, কিন্তু এরা সব ধরনের সমস্যায় জর্জরিত থাকে। তো এই সময় ইউজুয়ালি যেটা সবচেয়ে বেশি হয়, এই সময় পা ফুলে যায়, পা ফুলে যেতে পারে প্রেগনেন্ট মেয়েদের। এর সময় ওদের প্রচণ্ড এক্লামশিয়ার চান্স থাকে, প্রি এক্লামশিয়ার চান্স থাকে। এই সময় ওদের অজ্ঞান হয়ে যেতে পারে, বিভিন্ন সময় প্রেশার কমে যেতে পারে প্রচণ্ড ঘামের জন্য। এই ধরনের প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে ইউটিআই হতে পারে। ইউটিআই হতে পারে। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মহিলাদের অন্য মহিলাদের তুলনায় একটু গরম বেশি লাগে বা টেম্পারেচারটা বেড়ে যায়, এটা কি কোনো কারণ আছে? এটা একটা হরমোনাল ইমব্যালেন্সের জন্য, শুধু গরমের জন্য না, এটা শীতের দিনেও হয়। এটা একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার বডিতে হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়। এটা বাচ্চা হওয়ার পরে 42 দিন পর্যন্ত এই ইমব্যালেন্সটা থাকে। এটা আমরা বলি পোস্টপার্টাম পিরিয়ড। পোস্টপার্টাম পিরিয়ডেও থাকে, বাট এই 42 দিন পর্যন্ত যে এটা খুব নর্মাল ফেনোমেনা। হ্যাঁ, এটা গরমে যে শুধু হবে তা না, কিন্তু এটা সব সিজনেই হতে পারে। প্রেগনেন্ট মেয়েদের একটু গরম বেশিই লাগে। এই সময়টাতে কোনো গর্ভবতী মহিলার যদি পানি শূন্যতা হয়, এটা আসলে বাচ্চার উপর কি ধরনের ক্ষতি হতে পারে? মা যদি ডিহাইড্রেটেড হয়, সেই ক্ষেত্রে মার শরীরের যে কোনো স্বাস্থ্য ঝুঁকি মানেই বাচ্চার উপরে এটা স্বাস্থ্য ঝুঁকি। মা যে কোনো ধরনের রিস্কে যাওয়া মানেই বাচ্চা রিস্কে যাওয়া। মার যদি ডিহাইড্রেশন হয়, সেই ক্ষেত্রে তার কনসিকুয়েন্সি কী হবে? ডিহাইড্রেশন তো একটা ডিজিজ না, ডিহাইড্রেশন হচ্ছে একটা কজ। এটা থেকে কি হতে পারে? এটা থেকে ইউটিআই হতে পারে, প্রস্রাবে ইনফেকশন। ইউটিআই বলতে আমরা যেটা বলি প্রস্রাবে ইনফেকশন। আর যে কোনো ধরনের ইনফেকশনে একটা রিয়াকশন হয় বডিতে, একটা সাধারণ মানুষেরও হয়। রিয়াকশনে কি হয়? শরীরের মানে আমরা সোলজার যাদের বলি, একটা শ্বেত রক্তকণিকা বা এগুলো ওই ইনফেকশনের সাথে ফাইট করতে গিয়ে এগুলো কমে যায়। তো মা একটু দুর্বল হয়ে যায়। মা দুর্বল হয়ে যাওয়া মানে বাচ্চাও দুর্বল হয়ে যাওয়া, ব্যাপারটা এরকম। আবার ইউটিআই প্রিভেন্ট করার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়, যেটা আমরা সবসময় করি না, সবসময় তো আর দেওয়া যায় না। সো আমাদের উচিত মাকে টেক কেয়ারের ভিতরে রাখা, যে মা ডিহাইড্রেটেড হতে পারবে না। মার শরীরে হাইড্রেশন মেনটেন করতে হবে। মাকে সবসময় নিউট্রিশাস খাবার দিতে হবে। মাকে প্রপার রেস্ট দিতে হবে। গরমের দিনে যেটা হয়, ওই আমি ফার্স্টে যেটা বললাম, মার পা ফুলে যায়। এটা খুব যে গরমের দিনে যেটা হয় যে ডিহাইড্রেশনের জন্য ব্লাড ভেসেল, গরমে কি হয়, ব্লাড ভেসেলগুলো মানে বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার জন্য পায়ের দিকে, আমরা তো গ্র্যাভিটির জন্য পায়ের দিকে পানিগুলো জমে যায়। এই সময় এটা হয়। এটার কি করণীয়? এটা প্রপার হাইড্রেশন মেনটেন করতে হবে, 3 থেকে 3.5 লিটার পানি খেতে হবে, এবং রাত্রে ঘুমানোর সময় পায়ের নিচে একটা বালিশ দিয়ে পাটা একটু উঁচু করে রাখতে হবে। তাহলে এটা প্রিভেন্ট করা যায়। এই সময় আপনি আরেকটি সমস্যার কথা বলছেন, প্রি এক্লামশিয়াটা বলতে আসলে এটাও ডিহাইড্রেশনের জন্য, এটাও একটা কমপ্লিকেশন। ডিহাইড্রেশনের জন্য যেটা হয় যে শরীরের ব্লাড ভেসেলগুলো বড় হয়ে হয়ে যায়, মানে ব্লাডগুলো ছড়ানোটা বেড়ে যায়, সেই জন্য ব্লাড প্রেশারটাও বেড়ে যায়। ব্লাড প্রেশারটা বেড়ে গেলে হয় কি, একটা খিঁচুনি চলে আসে। দ্যাট ইজ প্রি এক্লামশিয়া, নাথিং এলস। তাহলে এই জিনিসগুলো তো আসলে বেশ সচেতনভাবে মাদেরকে আসলে এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে, আমি যতটুকু বুঝি। আরেকটি সমস্যার কথা আপনি বলছিলেন যে গ্রীষ্মকালীন রোগ, যখন আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম টাইফয়েডটা কি এবং এটা কেন হচ্ছে? টাইফয়েড এর আগে আমি বলছি যে পানিটা হাইজিন, পানি মানে পানিটা সোর্স অফ ওয়াটার, এটা ঠিক রাখতে হবে, পানির উৎসটা ঠিক রাখতে হবে। এটাও পানিবাহিত একটা রোগ। এটা সালমোনেলা টাইফি দিয়ে হয়, এক ধরনের ব্যাকটেরিয়া। তো বেসিক্যালি এটা সোজা বাংলা বলতে এটা একটা পানিবাহিত রোগ, পানি দিয়ে হয়। পানি যদি কোনো কারণে দূষিত হয়, সেই ক্ষেত্রেই এই রোগটা হবে। এটার উপসর্গগুলো কি কি? এটা হলে জ্বর হতে পারে। এটা কয়েকটা স্টেজ আছে। প্রাইমারি ইনিশিয়াল স্টেজ আছে, এরপরে প্রোগ্রেসিভ স্টেজ আছে, এরপরে লাস্টে গিয়ে একটা একদম যদি ট্রিটমেন্ট কোনোভাবেই হচ্ছে না। ইনিশিয়াল স্টেজ মানে প্রথম 1 সপ্তাহ। এটা খুব দীর্ঘমেয়াদী একটা রোগ। এটা 1 দিন 2 দিনের রোগ না, প্রায় 1 মাস 1.5 মাসের আমরা বলি। যে প্রথম সপ্তাহে ইনিশিয়াল স্টেজ, এখানে প্রচণ্ড জ্বর হয়। জ্বর থাকবে গ্র্যাজুয়ালি 103, 104, এরকম আস্তে আস্তে জ্বরটা বাড়বে। পেট ব্যথা থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে, বমি থাকতে পারে। তারপরে প্রোগ্রেসিভ স্টেজে গিয়ে জ্বরটা কনস্ট্যান্ট থাকবে, জ্বরটা একদমই পড়বে না, প্রচণ্ড পেট ব্যথা করবে। এখানে আবার আরেকটা আছে যে সেকেন্ড উইকে গিয়ে ওর ডায়রিয়া হবে, থার্ড উইকে গিয়ে কনস্টিপেশন হবে। মানে একটা চলে আসে, সিকোয়েন্সিয়ালি হয় যদি ট্রিটমেন্ট না হয়, আনট্রিটেড থাকে।
আর একদম লাস্ট স্টেজ, যেটা যদি ট্রিটমেন্টই হচ্ছে না কোনোভাবে, ওই স্টেজে গিয়ে আবার খুব বেশি খারাপ হয়ে যায় এই আর কি। এই যে একজন ব্যক্তি যখন টাইফয়েডে আক্রান্ত হয়, আমরা তো ধরেন লক্ষণ দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি। আমরা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা ওনাদেরকে দিয়ে থাকি এবং কখন দিয়ে থাকি? এটা আসলে রক্ত, প্রস্রাব, তারপরে বিভিন্ন রকম পরীক্ষা আছে। রক্তের পরীক্ষাটা ব্লাড টেস্ট, যেটা ব্লাড ফর কালচার সেন্সিটিভিটি, এটা ফার্স্ট উইকে করা যায়। আর এক সপ্তাহ পরে যেটা, সেটা ভিডাল টেস্ট করি আমরা, টাইফি ডট করি, যেমন আইজিজি, আইজিএম, এগুলো করা যায়। কিন্তু শুধু আবার থার্ড উইকে গিয়েও ভিডাল টেস্ট করা যায়। শুধু ভিডাল টেস্টটা একদম খুব বেশি করা হয় বাংলাদেশি স্ক্রিনিং টেস্টের মতো একটা, কিন্তু শুধু এটা দিয়ে আসলে কনফার্ম করা যায় না। আবার পিসিআর করে অনেক সময়। তো অনেক সময় দেখা যায় যে ওরাল বা মুখে ওষুধ দিয়ে ভালো হয়ে যাচ্ছে, অনেক সময় ইনজেক্টেবলও যেতে হচ্ছে শিরা দিয়ে। এখন এটার কারণটা কি আসলে? না, অ্যাকচুয়ালি কনভেনশনাল কিছু ব্যাপার আছে। টাইফয়েডের কনভেনশনাল ট্রিটমেন্টই হচ্ছে যে প্রথমে 7 দিন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিবে, এরপরে 14 দিন ওরাল দিবে। এখন বাংলাদেশে আমরা মানুষ এত বেশি বুঝি, আমাদের মানুষজনের বোধ শক্তি এত, আমরা প্রথমেই বলি না আমরা ইনজেকশন দিব না, আমরা ওষুধ খাবো, মুখে দেন। তখন ডাক্তার বলে যে না, অনেক বোঝানোর চেষ্টা করো, যাদের বোঝানো যায় না তাদেরকে ওরাল দেওয়া হয়। বাট ইনজেক্টেবলটা হচ্ছে প্রপার গাইডলাইন বলে একটা ব্যাপার আছে। টাইফয়েডের সাথে তো অনেক সময় জন্ডিসও হয়ে থাকে আসলে রোগীদের, হতে পারে এই সময় যেহেতু পানির সাথে কিছুটা সম্পর্কযুক্ত আছে। আপনি দয়া করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেবেন। আমাদের একটা ব্যাপার আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটাকে বাংলায় বলে যে প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে ভালো। যে অসুখ হওয়ার আগে অসুখটা কিভাবে না হয় সেই চেষ্টাটা আমরা করি। অসুখ হয়ে গেলে তো ডাক্তার, হসপিটাল সব আছে, বাট আমরা চেষ্টা করব সবসময় হাইজিন, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে, সবসময় পরিষ্কার পানি পান করতে, সবসময় প্রপার যে ঠিকমতো যেন খাবারটা খাই এটা। আর গরমের দিনে আমাদের প্রচুর পানি পান করতে হবে। ধন্যবাদ ডাক্তার আখি, অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম গ্রীষ্মকালীন রোগ, এর মধ্যে আমরা শুনছিলাম ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস অথবা গর্ভবতী মহিলাদের এই সময় কি কি ধরনের অসুবিধা হতে পারে। আমাদের আসলে গ্রীষ্মকালীন রোগ এত বিশদভাবে আমরা আসলে বলতে চাই, কিন্তু অনেক সময় আমাদের আসলে সময় স্বল্পতার কারণে বলা হয়ে ওঠে না। আশা করছি আমরা আরও একটি পর্ব এটা নিয়ে হয়তো বা করবো ইনশাল্লাহ। আগামী পর্বে আমরা আরও একটি রোগ বা এই চিকিৎসা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন।